ইদানিং না মানে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছে, আর আমাদের কমিউনিটিতে এটা খুবই বেশি। তো সুতরাং সবাই টাকার কাছে হয়তো বিক্রি হয়ে যাওয়া, একটু ঘুরিয়ে কথা বলা, ওই মানুষকে ম্যানেজ করে ওকে এইখানে তার পক্ষ থেকে কম দেওয়া এবং পার্সোনালি সম্পর্ক তৈরি করে ওইখানে নিজের লাভটা বুঝে নেওয়া, এরকম ব্যাপারগুলো করতে থাকে। মানে পুরো ব্যাপারটা একটা ফোনের পরে তার দেশে লাশ যাওয়া, আইনত যেটা সত্য সেটাকে এস্টাবলিশ করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং তাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়া পর্যন্ত তাদের পকেট থেকে একটা খরচ হচ্ছে না। কিন্তু আজকে আসলে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, আপনি হয়তো খেয়াল করবেন ইদানিং না মানে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছে, আর আমাদের কমিউনিটিতে এটা খুবই বেশি। হয়তো মনোপাতি নিয়ে রাস্তা দিয়ে চলছে, অ্যাক্সিডেন্ট করে দিছে, অথবা অন্য কোনো কিছু। বাংলাদেশিদের শুনতে পাওয়া যাচ্ছে বিভিন্ন শহরে অমুক মারা যাচ্ছে বা অমুক মারা গেছে, লাশ দেশে পাঠানো। আপনি জানবেন হয়তো গত 26 তারিখে আমরাই এরকম একটা এক্সপিরিয়েন্স করলাম চেবা নামের শহরটাতে, যেখানে আমি যাওয়ার পরে রীতিমতো অবাক হলাম। এমন একটা রিমোটেড একটা এরিয়া, যে এরিয়াতে গাড়ি নিয়ে ঢুকতে গেল বেশ খানিকটা গাড়ি চালিয়ে, তারপর ভিতরে যাওয়ার পর একটা ক্যাম্প, যে ক্যাম্পটা অনেকটা পুরনো বাড়ির মতন লাগে, সেখানে অনেক অন্যরকম একটা অবস্থা। ঠিক এই অবস্থাতেই আমাদের ভাইরা যারা ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য আমরা আসি, আমাদেরকে ক্যাম্প নামক ওই জিনিসটা, যেটা একটা সময় হয়তো বা মানুষের কাছে অন্যরকম একটা ভালো জায়গা ছিল, ক্যাম্প সার্ভিস দিত ইত্যাদি ইত্যাদি। এখন যাওয়ার পরে আমি আসলে মানে এতটাই শকড হলাম যে আসলে এখানেও মানুষ বাস করতে পারে কিনা। এমন একটা জায়গা, এখানে হয়তো কোনো মানুষ চিন্তাও করবেন এখানে থাকার মতন একটা জায়গা, আশেপাশে জঙ্গলের মতন একটা জায়গা। সেই একটা জায়গাতে দুইটা ভাই, বাংলাদেশি ভাই, যারা দুর্ঘটনায় মারা গেছে। একজন ভাই স্পট ডেড, আরও একজন হসপিটালে মারা যায়। তো আসলে দুর্ঘটনা নিয়ে আসলে আমাদের কমিউনিটিতে আমার কাছে মনে হচ্ছে একটা প্রচারণার দরকার। তা আমরা যেভাবে আসলে অভিজ্ঞতাগুলো করছিলাম, এক্সপিরিয়েন্স করছিলাম এই যে ব্যাপারগুলো, এটা নিয়ে আসলে কিছু বলেন। আমরা আসলে ওই বাংলাদেশি ভাইদের জন্য ইতালি যেই প্রান্তিক দুর্ঘটনার শিকার হোক না কেন, আমরা কিভাবে সাহায্য সহযোগিতাতে আসতে পারি তাদের। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে ইস্যুটা আসলে প্রত্যেকটা ফ্যামিলির হৃদয় ছুঁয়ে যায়। যে ইস্যুটা, যে ভাই মারা গেছে বা আমার হাজবেন্ড মারা গেছে, আমার ওয়াইফ মারা গেছে অ্যাক্সিডেন্টে, তখন সবাই দিশাহারা হয়ে যায়। এবং দিশাহারা হয়ে যাওয়ার পরে আসলে কি বলে, বাংলাদেশের মানুষ দিশাহারা হয়ে ইতালিতে কী করবে। তো ইতালিতে যে ভাই দুটোর কথা তুমি বললা, এই দুটো ভাইয়ের ব্যাপারে আমরা তো পরে অবজার্ভ করে দেখলাম যে একদমই সাধারণ পরিবার থেকে আসছে, তাদের ধারণাই নাই আসলে কোনো বিষয়ে, তারা ভালোভাবে ইতালিয়ানও বুঝে না এবং দেশের মানুষগুলো অতটা মানে কি বলে আপডেটেড না। তো এই জায়গাগুলোতে আসলে আমরা যেটা দেখেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিশ্বস্ত এবং যোগ্য অ্যাডভোকেট বা সাপোর্ট না থাকার কারণে সঠিক যে বিচারটা এটা পাওয়া যায় না। ওকে, তো এই কারণে আমরা বলবো, আমরা অনেকদিন ধরেই এই কাজগুলো করছি, আমরা এর আগেও বেশ কিছু বিজ্ঞাপন দিয়েছি। কারণ বাংলাদেশি কমিউনিটির মধ্যে এই ইনসিডেন্ট বা সিনিস্ট্রি নিয়ে কাজ করে এবং এই কাজগুলো খুব ভালোভাবে করছে এরকম আমরা কাউকে কিন্তু চিনি না খুব একটা। হয়তো অনেকেই করে, হয়তো প্রচার নাই, আর কি প্রচার নাই। তো সুতরাং প্রচার না থাকলে তো অ্যাকচুয়ালি আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কোথায় যাবো? আমার অটোমেটিক্যালি আমি ইতালিয়ান কাছে চলে যাই এবং ভাষাগত ঝামেলা থাকে, অনেক কিছুই বুঝি না, সিসি বলে এগিয়ে যাই। আমি আপনাকে একটু থামাই দিচ্ছি। আমি মানে হয়তো এখন এটা না বললে হয়তো কথাটা কখনো আসবে না। যেভাবে আমরা আসলে ওই স্পটে পৌঁছাই যেই ঘটনার পরে, সেখানে যাওয়ার পরে দেখি অলরেডি ওই ধরনের কাজ করে কিছু একটা অ্যাডভোকেট চলে আসছে, এটা ক্যাম্পের পক্ষ থেকে আসছে। কিন্তু আমাদের যে ভাইটি আমাদেরকে নিয়ে যায়, সে আমাদেরকে আসলে আমাদের উপর ওনার রাস্তার জায়গাটা অনেক বেশি, কারণ হয়তো বা অন্যান্য কাজের জন্য আমরা একে অন্যের সাথে আগে থেকে পরিচিত ছিলাম। ওখানে যাওয়ার পরে যে সিনারিটা খেয়াল করলাম, ওরা ওই পাশ থেকে যারা অ্যাক্সিডেন্টের ব্যাপারগুলো করেছে, ওরা বলার চেষ্টা করছে ওই দুইটা ছেলে রাস্তা দিয়ে মোবাইল দিয়ে দুষ্টামি করতে যাচ্ছিল, এই কারণে ওরা রাস্তার মধ্যে খেয়াল করে না, গাড়ির সামনে এসে পড়ছে। এই যে ব্যাপারটা মানে একটা টোটালি একটা মিথ্যা একটা ব্যাপার। অথচ এরকম কোনো মানে আমরা যখন অ্যাকচুয়ালি ওই স্পটে যাই, আমরা দেখলাম যে আসলে ওইখানে এমন কোনো জায়গাই নাই যে একটা মানুষ আরেকটা মানুষের মানে হাতে ধরে হাঁটতে পারে, একদম জায়গা নাই। আর ওইখানে রাস্তা ক্রস করা টোটালি বেআইনি ছিল। তো এই যে একটা ব্যাপারগুলো, একটা সিনারিও ক্রিয়েট করা, তারপর হচ্ছে কেসটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাওয়া, হয়তো বা তখন আবার ওই লোকটা যে পরিমাণ হয়তো জানি না আর্থিকভাবে সহযোগিতা
যে ব্যাপারগুলো এগুলো পরিবর্তন হয়ে যাওয়ার ব্যাপারগুলো আমরা শুনতে পাই। জি, এই ক্ষেত্রে আসলে টিম কিন্তু অনেক বড় একটা টিম কাজ করে, শুধু অ্যাডভোকেট না, এখানে কিন্তু আমার ইঞ্জিনিয়ার আর্কিটেক্টরাও কাজ করে এখানে। ওকে, এবং প্রত্যেকে কিন্তু আমরা বলতে পারি এরা এই পেছনে কমে পেরিত এরা, যেমন ডক্টর আছে এখানে, আর্কিটেক্ট আছে এখানে, ইঞ্জিনিয়ার আছে এখানে, রাইট? এখানে সবগুলো মানুষের সমন্বয় ঘটে কিন্তু। তো এই টিমটা তৈরি করে একদম পারফেক্ট রেজাল্টটা বের করে আনাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার, চ্যালেঞ্জিং ব্যাপার। এবং এই কেসের ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি প্রমাণ পেয়ে গেছি যে পুরো দোষটাই ছিল কার? যিনি গাড়ি চালাচ্ছেন বিদেশি, যে মরক্কো বা কোনো দেশের। তো আলটিমেটলি কিন্তু তার মানে কি পরিপূর্ণভাবে এই দুটো মানুষ হয়তো ইন্স্যুরেন্সের কাছ থেকে লজিক্যালি কীভাবে তাদের যেই কম্পেনসেশন পাওয়ার কথা সেটা পেয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এই যে তুমি যেটা বললা যে কোনো না কোনোভাবে ডাইভার্ট করার ব্যাপারটা থেকেই যায়, কারণ এখানে অনেক বড় একটা টাকার ব্যাপার ঘটে যায় কিন্তু, এটা অবভিয়াস। তো সুতরাং সবাই টাকার কাছে হয়তো বিক্রি হয়ে যাওয়া, একটু ঘুরিয়ে কথা বলা, ওই মানুষটাকে ম্যানেজ করে ওকে এখানে তার পক্ষ থেকে কম দেওয়া এবং পার্সোনালি সম্পর্ক তৈরি করে ওইখানে নিজের লাভটা বুঝে নেওয়া, এরকম ব্যাপারগুলো ঘটতে থাকে। তো এই জায়গা থেকে আমি যেটা বলবো, আমরা যেহেতু বেশ কিছুদিন ধরে কাজগুলো করছি এবং অবশ্যই যদি কেউ আমাদের উপর আস্থা রাখে, ইতালির যে কোনো প্রান্তে যে কোনো অ্যাক্সিডেন্ট যদি ঘটে থাকে, ওকে, এবং যেই মানুষগুলো আমাদের উপর আস্থা রাখে তারা আমাদেরকে একটা ফোন দিলেই, একটা মতো ফোন দিবে আর কিছু না, ওই ফোনের পর থেকে তার আর কোনো চিন্তা থাকবে না কিন্তু। অ্যাডভোকেট প্রয়োজনে, যে আমরা যেটা করি লাশের জন্য বিভিন্ন মসজিদে গিয়ে টাকা উঠানো, তো লাশ পাঠানো, এই বিষয়গুলোরও আমাদের কোনো দায়িত্ব দিতে হবে না। তার মানে পুরো ব্যাপারটা একটা ফোনের পরে তার দেশে লাশ যাওয়া, আইনত যেটা সত্য সেটাকে এস্টাবলিশ করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং তাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়া পর্যন্ত তাদের পকেট থেকে একটা খরচ হচ্ছে না কিন্তু। যেহেতু খরচের কথা আসলেই দিন শেষে কিন্তু আমরা আমাদের অফিস থেকে আমাদের কোনো একটা অ্যাডভোকেটের যে ব্যাপারগুলো থাকে এগুলোর মাধ্যমে আমরা কাজ করাবো। অনেকেই হয়তো এটা জানতে চাবে যে এখানে অ্যাডভোকেট কাজ করে দেওয়ার পরে আবার অ্যাডভোকেট ওই ক্লায়েন্ট থেকে আবার কোনো পারিশ্রমিক নিবে কিনা, এই ব্যাপারটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে এটা তো ক্লিয়ার হওয়া দরকার, কারণ একটা মানুষ কাজ করে কেন, আসলে এতটা সময় সে কেন দিবে? ওকে, অবশ্যই সে টাকা নিবে। এই ক্ষেত্রে এইসব ক্ষেত্রে কোনো মানুষ মিনিমাম 20% ধরে রাখে, ওকে, ম্যাক্সিমাম 30-40% পর্যন্ত একটা চুক্তি হয় কিন্তু। আচ্ছা, তবে তুমি যে টাকাটা পুরোপুরি পাচ্ছ তার এই অংশটা আমাকে দিতে হবে তোমাকে। মানে আমি যদি বলি, মানে আমাকে তো মানে একটা প্রপোজাল দেওয়া হবে যে আমাকে এই অ্যামাউন্টটা দিতে চাচ্ছে, আমি যদি এগ্রি হই তাহলেই তো আমরা সাইন করবো এন্ড দেন এটা প্রসেস আগাবে, এরকম একটু ব্যাপার। প্রথম যেটা হচ্ছে অ্যাডভোকেট আর যিনি মৃত ব্যক্তি তার কোনো একজন গার্ডিয়ান অথবা তার কোনো একজন পারেন্তে তাকে দায়িত্ব দিল, অ্যাডভোকেটকে দায়িত্ব দিল, রাইট? ওকে, তো সেই দায়িত্ব দিয়ে প্রথম ধাপের কাজটা শেষ করলো। তো যেহেতু বিশ্বাস থাকলে সেখানে আমরা প্রথমেই যেটা পুরোকুরা নিলাম এবং চুক্তিটা বলে ফেললাম, এই চুক্তি হচ্ছে এরকম ভাই। তো এই চুক্তি হলো কার মধ্যে? মৃত ব্যক্তির পরিবারের সাথে অ্যাডভোকেটের। কিন্তু মৃত ব্যক্তির পক্ষ এখন হয়ে অ্যাডভোকেট যখন লড়তে থাকছে তখন কিন্তু আশিগ্রসনের কাছ থেকে বেশ কিছু প্রপোজ আসতে পারে। দেখো এই ব্যাপার 3, এই ব্যাপার 4, না 2। তো তখন অ্যাডভোকেট যদি বিশ্বস্ত হয়ে থাকে এবং লজিক্যাল যেই ক্ষতির যে ইয়েটা, মানে কি বলে, যেই জায়গাটা, সেটার উপর বিচার করে একটা আছে কিন্তু তোমার লজিক্যাল একটা অ্যামাউন্টও আসে, তখন অ্যাডভোকেট সেটার উপর হাইলাইট করবে, জোর করবে। যদি ওরা রাজি হয় তখন এই যে অ্যামাউন্টটা তখন ওই আমাদের মৃত ব্যক্তির পরিবারকে জানানো হয়, দেখো এই পরিমাণ আমরা ওদের কাছ থেকে নিতে পারছি বলে মনে হচ্ছে, তুমি যদি সন্তুষ্ট থাকো তাহলে অবশ্যই এটা নিয়ে আমরা ওকে দিব। সন্তুষ্ট থাকতে আমরা আবার নতুন করে তাদের সাথে কি হয় নেগোসিয়েশনে যাবো, যাতে করে তোমরা এমন অ্যামাউন্ট পাও এই ভাই বা বোন যে মারা গেছে, হাজবেন্ড বা ওয়াইফ, তার পরিবারটা বাকি জীবন যেন লাইফ সিকিউরিটি পেতে পারে আর কি। হ্যাঁ, আসলে বাস্তবতা তো আসলে শেষ পর্যন্ত টাকাতে গিয়ে থাকে। ব্যাপারটা হচ্ছে এই যিনি মারা গেল তার তো শেষ, তার পরিবারটা হয়তো তার উপরে নির্ভরশীল ছিল। তো সবকিছু মিলে আসলে আমরা যদি এইভাবে বলতে চাই, মানে একটা মৃত ব্যক্তি তার ওই অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে লাশ দেশে যাওয়া পর্যন্ত আমরা চাইলে ওদের দায়িত্ব নিতে পারবো, আমাদের অ্যাডভোকেট চাইলে ওই দায়িত্বটা নিতে পারবে, আমাদের সুযোগটা আছে তো তার সকল বিষয়। এবং তার অবশ্যই প্রথম অবস্থায় অবশ্যই তার কোনো খরচ নাই, তার কোনো খরচের ব্যাপার। হ্যাঁ, আমরা বলবো যে এই যেমন এখন আমরা বাংলাদেশের কাগজগুলো করতে হবে, এখানে এই তোমার আর্জেন্টিনা ফোনে পে করতে হবে, সকল কিছু ইনক্লুডেড হয়ে যাবে কিন্তু এই যে বললাম না, বাংলাদেশের লাশ পাঠানোর জন্য টাকা উঠানোর যে ব্যাপারটা, সেখান থেকেও
আপনার দায়িত্ব থাকছে না। তো এই যে বাংলাদেশের লাশ পাঠানোর প্রক্রিয়া কিন্তু অনেক বড় একটা টাফ প্রক্রিয়া। ভাই আমি আপনাকে একটু অ্যাড করে দেই, অ্যাডভোকেটের সাথে মানে আলাপ আলোচনায় এটা শুনছিলাম আর কি, যিনি স্পট ডেট তখনই তো কনফার্ম তিনি মারা গেছেন, জি। কিন্তু হসপিটালে যাওয়ার পরে অনেকে আবার বলার চেষ্টা করে সে চাইলে বাঁচাতে পারত। এই যে একটা মানে ওইখানে যাওয়ার পরে হয়তো বা অন্য কারণে মেডিসিনের কারণে মারা যেতে পারে, এই কারণে নাকি আবারও ময়না তদন্ত যেটাকে আমরা বলি Exactly. সেটা আবার করা লাগে ইত্যাদি ইত্যাদি, এই ব্যাপারগুলো সত্যি না এক্স্যাক্টলি আমরা পোস্টমর্টেম আউটোপসিয়া বলি আমরা এখানে, autopsia. এইটাকে করতে হবে, কারণ আসলেই তার মৃত্যুর মূল কারণটা কি ছিল জি। এটা বের করে আনতে হবে, তারা হয়তো ফাইট করার সুযোগ থাকে না আর কি। তার মানে কি আমাদের যে অ্যাডভোকেটের টিমটা তারা হচ্ছে কি ওই পোস্টমর্টেম থেকে শুরু করে লাশ বহনকারী এজেন্সি, তারপর হচ্ছে কনসুলেট, তারপর Exactly. সেখান থেকে বাংলাদেশে লাশ পাঠানো Exactly. পর্যন্ত সবগুলো জায়গাতে আমাদের অ্যাডভোকেটের ভূমিকাগুলো থাকবে। এক্স্যাক্টলি ভাই, তো আপনাকে হ্যাঁ আপনাকে ধন্যবাদ। আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু লাস্ট বলতে চান আসলে এই ব্যাপারে আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন? না, তবে এটা বলবো, যদি কারো কাছে আমরা আস্থার জায়গা তৈরি করতে পারি, এটা ইত্যাদি যে কোনো প্রান্তি হোক, যদি দুর্ভাগ্যক্রমে আপনাদের কাছের কেউ অ্যাক্সিডেন্টের শিকার হয়, ক্ষতিগ্রস্ত হয়, এই ব্যাপারগুলোতে আমরা দূরবর্তী জায়গা থেকে শুধু একটা ফোন কল পেলেই, শুধু একটা ফোন কলের পরেই আমরা আপনাদের পুরো দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আশা করি আপনাদেরকে আমরা আমাদের মূল যেই জায়গাটা বোঝাতে পেরেছি যে একটা ক্ষতিগ্রস্ত ফ্যামিলিকে কীভাবে ইতালিয়ান নিয়ম অনুযায়ী ইন্স্যুরেন্সের পক্ষ থেকে বাকি জীবনের জন্য তাদেরকে একটা আস্থার জায়গা তৈরি করে দেওয়া যায়, এটা নিয়ে আমরা কাজ করতে চাই। আপনাদের সঙ্গে থাকাটাও আমাদের জন্য কাম্য এবং আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।